প্রিয় ছাত্রছাত্রীরা, আজ থেকে তোমাদের পিএসসি ক্লার্কশিপের জন্য ম্যাথ ক্লাস শুরু হলো। তোমাদেরকে এরপর থেকে যে অঙ্কগুলো করাবো, যে ক্লাসগুলো দেবো, তার থেকে একদম শিওর থাকো যে 25 নাম্বার একদম হুবহু কমন পাবে। এবং এই প্রত্যেকটা ক্লাসে কিভাবে খুব কম সময়ের মধ্যে করতে পারবে অঙ্কগুলো, সেটা আমি পুরোটাই শিখিয়ে দেবো। এরপর থেকে তোমাদের টোটালি সাজেশন হিসেবে এই গণিত ক্লাসগুলো করবো, আর অধ্যায় ভিত্তিক হিসেবেও আমি ক্লাসগুলো করেছি। তো চলো আজকে প্রথম অঙ্কটা বলেছে যে দুটো সংখ্যার গসাগু এবং লসাগু হচ্ছে 11 এবং 385। সংখ্যা দুটো কি কি? তাহলে একটা জিনিস ভাবো, দুটো সংখ্যার গসাগু কত? 11। তাহলে আমি একটা সংখ্যা 11A ভাবতে পারি, আর একটা সংখ্যা 11B ভাবতে পারি। যেহেতু সংখ্যা দুটোর গসাগু 11, তাহলে দুটোতে 11 থাকবে, আর যেখানে A আর B পরস্পর মৌলিক, তাহলে এদের লসাগু কত হবে? দুটোতে 11 আছে, 11 নিলাম, এটা A এক্সট্রা আছে, এটা B এক্সট্রা আছে। তাহলে দেখো এইটা হলো 385। তাহলে এবি কত হবে? 11 3 33, 11 5 55। তার মানে এবি দুটো সংখ্যা আমাকে এমন খুঁজতে হবে যাদের গুণফল হবে 35 এবং তারা পরস্পর মৌলিক হবে। তাহলে দেখো 35কে আমরা কিসের গুণফল আকারে লিখতে পারি যাতে তাদের গুণফল 35 আর পরস্পর মৌলিক হবে? 1 আর 35 নিতে পারি, দেখো দুটোর গুণফল হচ্ছে 35 এবং এরা পরস্পর মৌলিক। 5 আর 7 এর গুণফল নিতে পারি, গুণফল হচ্ছে 35 এবং পরস্পর মৌলিক। তাহলে একবার এ 1, একবার বি 35 হতে পারে, একবার এ 5 আর বি 7ও হতে পারে। যদি এ 1 হয়, সংখ্যা দুটো কি ছিল? একটা ছিল 11A আর একটা 11B। তাহলে একটা হবে 11 ইন্টু 1 মানে 11, আর একটা হবে 11 ইন্টু 35 তার মানে 385। এই দুটো হতে পারে। আবার যদি এটা 1 হয়, তাহলে একটা সংখ্যা হবে 11 ইন্টু 5, আর বিটা যদি 7 হয়, তাহলে আর একটা সংখ্যা 11 ইন্টু 7, তাহলে 55 এবং 77। এইটাও হতে পারে। তাহলে আমরা দুটো সেট পাচ্ছি, হয় সংখ্যা দুটো 11 385 অথবা 55 এবং 77। তার মানে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261, 933, 1381 কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। তাহলে এই যে সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলো থেকে প্রথমেই আমরা 5 বিয়োগ করে দেবো। তাহলে এখান থেকে 5 বিয়োগ করো, এখান থেকেও 5 বিয়োগ, এখান থেকেও 5 বিয়োগ। দেখো এইটার থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে? 255। আবার এইটার থেকে যদি 5 বিয়োগ করি কত হচ্ছে? 928, ঠিক কিনা? আবার এইটার থেকে যদি 5 বিয়োগ করি তাহলে হচ্ছে 1376। এরপর আমরা কি করব? বৃহত্তম সংখ্যা বার করতে হবে। বৃহত্তম মানে কিন্তু সেখানে গসাগু বের করতে হয়। তো আমরা কি করব? তার জন্য দুটো কাছাকাছি ভ্যালু নেবো। দেখো এই দুটো মোটামুটি কাছাকাছি সংখ্যা, প্রথমে এদের বিয়োগফল বার করো। তাহলে দেখো বিয়োগফল কত হবে? 8 হলো, এখানে হচ্ছে তোমার 4, এখানে হচ্ছে 4, 448। এখন 448 কি এদের গসাগু? না, কেন? এইটা দিয়ে একে ভাগ করা যায় না, এটাও যায় না, একেও যায় না। তাহলে আমরা 448 গসাগু নয়। তাহলে আমি দেখবো 448কে কি দিয়ে কাটা যায়? 31 দিয়ে, না 52 দিয়ে, না 32 দিয়ে, না 42 দিয়ে? তো দেখো 448, ঠিক আছে, এটাকে আমরা ফ্যাক্টর করেও দেখতে পারি, এটাকে ফ্যাক্টর করেও আমরা দেখতে পারি। এটা দেখো 32 দ্বারা বিভাজ্য হবে। তবে ফ্যাক্টর করে যদি আমি দেখাই, লক্ষ্য করো, যদি 2 দিয়ে কাটি তাহলে 2 2 4, আবার 2 দিয়ে কাটো 1 1 2, আবার 2 দিয়ে কাটো 56, 2 দিয়ে কাটো 28, তারপরে 2 দিয়ে কাটো 14। তাহলে লক্ষ্য করে দেখো, আর বাকিটা যদি নাও করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 2 2 4, 2 8, 2 16, 2 32, এর মধ্যে 32 পড়ছে ফ্যাক্টর। তাহলে 32টাই হবে এর একটা গুণনীয়। মানে এইটা দিয়ে ভাগ করা গেল না, কিন্তু দেখো 32 দিয়ে যদি আমরা ভাগ করতে চাই, তাহলে 32 দিয়ে যখন একে ভাগ করবো 261কে, তখন 5 ভাগ শেষ থাকবে। 933কে যদি ভাগ করি তাহলেও দেখো তোমার 5 ভাগ শেষ থাকবে, এবং তাহলে আমাদের অঙ্কটার অ্যান্সার কি হবে? 32। আশা করি বিষয়টা বোঝা গেছে। ঠিক আছে, এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হলো কিনা দেখানো হলো। আমরা যেটা করলাম সেখানে আমরা দেখতে পেলাম যে প্রথমে আমরা 5 বিয়োগ করে দিয়েছিলাম। এই অঙ্কগুলোর আর একটা পদ্ধতি হচ্ছে 5 বিয়োগ না করলেও হবে। যদি এই দুটোর বিয়োগফল দেখো তাহলেও কিন্তু 448ই পাচ্ছ। তুমি লক্ষ্য করে দেখো, এই দুটোর যদি বিয়োগফল করি তাহলেও কিন্তু আমরা 448 পাচ্ছি। তা এর যে বিভিন্ন ফ্যাক্টরস গুলো আছে তার মধ্যে একটা হচ্ছে 32। তো 32 দিয়ে দেখো একে ভাগ করে 5 ভাগ শেষ থাকছে, একে ভাগ করলে 5 থাকছে, একে 5 থাকছে। এইভাবে আর একটু ছোট আমরা করে নিতে পারি। 5 যেহেতু সবার ক্ষেত্রেই 5 বলেছে ভাগশেষ থাকবে, তাহলে আমরা কি করতে পারি? 5টা সবার থেকে বিয়োগ করা আর না করা সেম। তাহলে দুটো পদ্ধতি এখানে দেখালাম, যেটা তোমাদের সহজ মনে হবে সেটাই করবে। দেখো পরের অঙ্কটা কি বলেছে? বলছে দুটো সংখ্যার অনুপাত 9:14। বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 55 বেশি হলো সংখ্যা দুটো কি কি? তাহলে দুটো সংখ্যার অনুপাত কত? 9:14। মানে একটা আমি 9 রেশিও ভাবতে পারি আর একটা 14 রেশিও ভাবতে পারি। তো এর থেকে কত বড়? 5 রেশিও। আর অঙ্ক আমাকে বলছে এই যে 5 রেশিও বড় সেটা কিন্তু 55। তাহলে বলো 1 রেশিও কত হবে? 11। 1 রেশিও যদি 11 হয় তাহলে একটা সংখ্যা 9 × 11,
আর একটা সংখ্যা হবে 14 ইন্টু 11, তাহলে একটা সংখ্যা হবে 99, আর একটা সংখ্যা 14 ইন্টু 11 মানে 154। ফলে আমাদের অপশন বি হয়ে যাচ্ছে প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছি একটি মিশ্রণে লবণের পরিমাণ 14%, 32 কিলোগ্রাম জল বাষ্পীভূত করলে লবণের পরিমাণ হয়ে যায় 22%। প্রকৃত মিশ্রণের পরিমাণ কত? আমি প্রকৃত মিশ্রণের পরিমাণ ধরে নিচ্ছি এল। তাহলে এক্ষেত্রে কি হয়, দুদিকেই লবণের পরিমাণটা সেম থাকে। তাহলে প্রথমে যখন এল ছিল, মানে অ্যাকচুয়ালি কি ছিল, দ্রবণটা প্রথমে এল ছিল, তারপরে 32 কিলোগ্রাম জল বাষ্পীভূত করা হয়েছে, তাহলে তখন দ্রবণটা কত আছে, L-32। তাহলে প্রথম ক্ষেত্রে যখন এল ছিল তখন দ্রবণে আমাদের লবণের পরিমাণ ছিল 14%, যখন বাষ্পীভূত করা হয়েছে তখন 22%। তো লবণ তো আর বাষ্পীভূত হয় না, ফলে এক্ষেত্রে লবণের পরিমাণ যা হবে এক্ষেত্রেও লবণের পরিমাণ তাই হবে। এল এর 14% লবণ, তার মানে এল ইন্টু 14/100, ঠিক কিনা? আবার পরে L-32 এর 22% লবণ, তার মানে এটা ইন্টু 22/100, ঠিক আছে? এইটা আমরা ক্যালকুলেশন করবো। 0 0 কেটে দাও, তাহলে দেখো হচ্ছে 14L সমান এদিকে হচ্ছে 22L মাইনাস 32 ইন্টু 22, গুণটা করার দরকার নেই। তাহলে এটাকে এদিকে আনো, 22 থেকে 14 বাদ গেল, 8L হলো, এদিকে হচ্ছে 32 ইন্টু 22, ঠিক আছে? 8 দিয়ে কাটো 4, তাহলে দেখো এল কত হলো, 88। তাহলে আমরা দেখতে পাচ্ছি 88 কেজি, অর্থাৎ আমাদের দ্রবণের পরিমাণ এল ধরেছিলাম, আর এল এর মান কত হলো, 88 কেজি। তার মানে অপশন এ হয়ে যাবে অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে 80 এর 35%, এক্স এর 25% এর সমান হলে এক্স এর মান কত? তাহলে 80 35%, পার্সেন্ট মানে তো আমরা নিচে 100 দিয়ে ভাগ করবি, 35% মানে 35/100, সেইটা নাকি এক্স এর 25% এর সমান, তার মানে 25/100 এর সঙ্গে সমান। তো এখান থেকে আমাকে বার করতে হবে এক্স এর ভ্যালু। তাহলে দেখো এখানে 0 0 কাটো, 5 5 25, 5 7 35, ঠিক কিনা? আবার 5 দিয়ে কাটো, 5 16 80, তাহলে হলো 16 ইন্টু 7, 742 2, হাতে 4, 7 1 7 112। তাহলে আমাদের সংখ্যাটা কত হলো, 112। তার মানে অপশন এ হয়ে গেল তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে দুটো সংখ্যার যোগফল 56, একটা সংখ্যা 30%, অপর সংখ্যার 40% এর সমান হলে ক্ষুদ্রতম সংখ্যা কত? দুটো সংখ্যা আমি ধরে নিচ্ছি, একটা এ আর একটা বি। তো বলছে এ এর 30% যা বি এর 40% তাই, দুদিকে যেহেতু পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ চিহ্ন কেটে দাও। তাহলে দেখো আমরা পাচ্ছি এখানে 0 0 কাটবো, 3a সমান হচ্ছে 4b। তাহলে আমরা যদি বলি এখানে এ আর বি এর রেশিও কত, 4/3, তাহলে এটা 4 হলে বিটা আমি 3 ধরতে পারি, বা এটাকে আমি 4 রেশিও ভাবলে বিটাকে ভাববো 3 রেশিও। তো দেখো বলছে সংখ্যা দুটোর যোগফল হচ্ছে 56, তার মানে 4 রেশিও আর 3 রেশিও যদি আমরা যোগ করি আমরা পাবো 56। তাহলে দেখো 7 রেশিও হচ্ছে 56, তাহলে 1 রেশিও কত, 7 8 56, 8। আমাকে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা, তো বলো এই দুটোর মধ্যে ক্ষুদ্রতম কে? নিশ্চয়ই 3r। তাহলে 3r কত হবে, 3 ইন্টু 1 রেশিও 8, 3 ইন্টু 8 মানে 24। তার মানে অপশন সি হয়ে যাচ্ছে তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে দুটো ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 24 কিমি পার ঘন্টা এবং 12 কিমি পার ঘন্টা গতিবেগে আসে। যদি প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনের এক যাত্রীকে 2 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? এদিক থেকে একটা ট্রেন যাচ্ছিল ধরো 24, এদিক থেকে একটা ট্রেন যাচ্ছিল 12। তাহলে যেহেতু দুটো বিপরীত দিকে যাচ্ছে, তো ওদের আপেক্ষিক বেগ কি হবে, নিশ্চয়ই যোগ হবে, দুটো ট্রেন পরস্পর বিপরীত দিকে। তাহলে এই দুটো যোগ করলে আমরা কত পাচ্ছি, 36 কিলোমিটার পার আওয়ার। দেখো এখানে আমরা কি করব, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করে নেবো, ঠিক আছে? 36 ইন্টু, আমরা জানি কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করতে হলে 5 এর 18 দিয়ে গুণ করতে হয়, এত মিটার পার সেকেন্ড, 18 দিয়ে কাটো, 18 2, তার মানে 10 মিটার পার সেকেন্ড বেগে ওটা চলছে। অর্থাৎ আমরা ধরতে পারি যে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, সেখানে একটা লোক বসে আছে, আর একটা ট্রেন ওকে ক্রস করছে 10 মিটার পার সেকেন্ড বেগে। কতক্ষণ সময় লাগছে, 2 সেকেন্ড। তো দেখো এই যে ট্রেনটা, সে যদি 1 সেকেন্ডে 10 মিটার যায়, 2 সেকেন্ডে কতটা যাবে, 2 ইন্টু 10 মানে 20 মিটার যাবে, আর সেটাই তার দৈর্ঘ্য হবে। তাহলে 20 মিটার হয়ে যাবে এখানে আমাদের প্রবলেমটার অ্যান্সার। কারণ একটা স্থির ব্যক্তিকে বা একটা স্থির পোল খুঁটিকে যদি কেউ পার হয়ে যায়, তাহলে পরে তার যেটা নিজের দূরত্ব সেটাকেই ক্রস করে। তাহলে এখানে নিশ্চয়ই 20 মিটার ক্রস করছে, মানে নিজের দূরত্বকে ক্রস করছে। তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য 20 মিটার। এখন তোমার মনে হতে পারে যে স্যার এখানে দুটো ট্রেনই তো সচল ছিল, তাহলে আপনি কি করে বলছেন যে একটা ট্রেন থেমে আছে? আরে আপেক্ষিক বেগ যখন বার করলেন না, তখন একটা ট্রেনকে থামিয়ে দেওয়া হলো, আর একটা ট্রেন শুধুমাত্র 36 বেগে যাচ্ছিল। দেখো এটা তো যাচ্ছিল 24, কিন্তু এক্ষেত্রে ধরে নেওয়া হবে এটা 36 বেগে যাচ্ছিল, আর একটা স্টপ হয়ে আছে। ওকে, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। নেক্সট অঙ্কটা এসো, পরের অঙ্কটা দেখো কি বলা হয়েছে। বলছে দুটো ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 30 কিমি প্রতি ঘন্টা এবং 24 কিমি প্রতি ঘন্টা গতিবেগে আসে। যদি প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 6 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? সিমিলার অঙ্ক, কিন্তু যাতে আগের অঙ্কটা আরো পরিপোক্ত হয় তার জন্য এই অঙ্কটা নিয়ে আসা। তাহলে বলো একটা ট্রেন কত যাচ্ছে, 30 কিমি প্রত্যেক ঘন্টা বেগে, আর একটা
বিপরীত দিক থেকে আসছে 30 কিমি প্রত্যেক ঘন্টা এবং 24 মিনিট প্রতি ঘন্টা, না এটা 24 কিলোমিটার পার আওয়ার হবে, আর একটা 24 কিলোমিটার পার আওয়ার বেগে আসছে, দিয়ে 6 সেকেন্ডে ক্রস করছে। তাহলে এখানে আমরা রিলেটিভ স্পিড বার করবো, যেহেতু বিপরীত দিকে তাহলে রিলেটিভ স্পিড যোগ করে দাও, কত হবে 54 কিলোমিটার প্রত্যেক ঘন্টা। তো এটা মিটার প্রতি সেকেন্ডে করবো, তার জন্য 54কে 5-এর 18 দিয়ে গুণ করো, 18 3-এর 54, তাহলে হচ্ছে 15 মিটার প্রত্যেক সেকেন্ড, এক এক সেকেন্ডে যাচ্ছে 15 মিটার। কতক্ষণ সময় লাগাচ্ছে 6 সেকেন্ড, তাহলে 6 সেকেন্ডে কত যাবে 15 ইন্টু 6 মানেই 90 মিটার। তার মানে অপশন ডি, তার মানে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা চলে এসো, দেখো পরের অঙ্কটা কি বলেছে, বলছে গমের মূল্য 12% বৃদ্ধি পায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম গম কম পান 56 টাকা, তবে প্রতি কিলোগ্রাম গমের প্রকৃত মূল্য কত? ট্রিক আমি তোমাদেরকে এই ধরনের অঙ্কে শিখিয়েছিলাম, আরেকবার বলছি। দেখো 56 টাকায় 2 কিলোগ্রাম কম পাচ্ছে, তাহলে 1 কিলোগ্রাম কত টাকায় কম পাচ্ছে? 56/2, ঠিক কিনা? এবার দেখো দাম, গমের দাম কত বেড়েছে 12%, তাহলে 12% বেড়েছে, বেড়ে কত হয়েছে 112, মানে কি আগে যদি 100% ছিল তাহলে এখন 12% বেড়েছে, দিয়ে তাহলে এখন কত হয়েছে 112%, সেইটা নিচে নাও আর যত পার্সেন্ট বাড়লো উপরে নাও, হিসেব করো। তাহলে দেখো 56 দিয়ে কাটলে কত হবে 2, 2 2 4, 4 3 12, তাহলে প্রকৃত মূল্য দেখো আমরা এখানে পেয়ে গেলাম 3 টাকা, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট অঙ্কটা দেখো, বলছে 200 থেকে 2000 এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কটি আছে? দেখো 200 থেকে 2000 এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা, এইগুলো তো খোঁজ করে বার করা যাবে না, ফলে কি করব সেটা দেখবো। আমরা প্রথমে দেখবো যে 200-র পরের বর্গ সংখ্যা কি। আমরা এমনিতেই জানি 14 স্কোয়ার মানে হচ্ছে 196, 15 স্কোয়ার হচ্ছে 225, তাহলে দেখো এইটা প্রথম যে 200 কা টপকালো 15, তাহলে এর পরের প্রথম বর্গ সংখ্যা হচ্ছে 15, 15-র বর্গ মানে 225টা প্রথম হচ্ছে আমার বর্গ সংখ্যা, যেটা 15 স্কোয়ার, সংখ্যাটা 15। এবার আমি দেখবো 2000 এর আগে বর্গ সংখ্যা কি আছে, তার জন্য আমরা 2000কে বর্গমূল করে দেখে নিতে পারি। 2 শূন্য কাটো 20, তাহলে 4 4 16 করবো, 17 18 19 20, 400, 4-এর ডবল নিতে হয় 8, মোটামুটি 4 নাও, এখানেও 4 নাও, 4 দিয়ে গুণ করো, 4 4 16 6, হাতে 1, 4 8 32, 4 4 16 6, হাতে 1, 4 8 32 33, ঠিক না? তাহলে মোটামুটি এটাই হচ্ছে, আর তো যাবে না। তাহলে দেখতে পাচ্ছি 44, তাহলে এর আগের, যেহেতু এটা বাড়তি থাকছে বুঝতে পারছো, তাহলে 44, 45 হলে 2000কে টপকে যাবে, তাহলে এর আগের বর্গ সংখ্যা কে 44 স্কোয়ার। তাহলে বলো এখানে 15 স্কোয়ার পাবো এর ভেতরে, তারপরে 16 স্কোয়ার পাবো, তারপর 17 স্কোয়ার, এগুলো সব বর্গ সংখ্যা হবে আপ টু 44 স্কোয়ার অব্দি বর্গ সংখ্যা হবে। তাহলে এখানে কতগুলো সংখ্যা আছে 15 16 17 করে 44 অব্দি, মোট কটা সংখ্যা আছে কিভাবে বার করতে হয় জানো? দেখো 44, তো আলটিমেট সংখ্যাটা কত 44, আর একদম প্রথম সংখ্যা 15, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে 1 যোগ করতে হবে, মানে 15টাও তো ধরে, মানে 15 থেকে শুরু, ধর আমি এই তিনটে সংখ্যা নিচ্ছি 15 থেকে 17, সাপোজ এইভাবে ভাবো 15 16 17, তাহলে তুমি 15, তুমি যদি এইভাবে বিয়োগ করো 17 থেকে 15, তাহলে 2 পাবে, কিন্তু 2 তো নেই, 3টে আছে, তাহলে একটা বাড়তি হয়। তাহলে তেমনি 44 থেকে 15 বাদ দিলে 29 হয়, কিন্তু যেহেতু 15 নিজে তাহলে 30, তাহলে আমরা এরকম বর্গ সংখ্যা কটা পাবো 30টা, অপশন ডি। আশা করি ক্লিয়ার হয়েছে, যদি কোনো সমস্যা থাকে আবার একবার দেখবে এবং আমাকে ডাউট ক্লিয়ারিং সেশনে বলতে পারো। পরের অঙ্কটা দেখো, বলছে পরপর 6টা জোড় সংখ্যার গড় 8 হলে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? পরপর 6টা জোড় সংখ্যা, আমার সেগুলো খোঁজ করার কোনো প্রয়োজনই নেই। পরপর 6টা জোড় সংখ্যা আমরা জানি, দুটো জোড় সংখ্যার গ্যাপ 2, তাহলে একটা জোড়, দুটো জোড়, 3টে জোড়, 4টা জোড়, 5টা জোড়, 6টা জোড়, এইটা জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, তাহলে এদের গ্যাপ নিশ্চয়ই 2, পরেরটাও জোড় সংখ্যা গ্যাপ 2, পরেরটাও জোড় সংখ্যা নিশ্চয়ই 2, গ্যাপ, এরও গ্যাপ 2, এরও গ্যাপ 2, তাহলে এটা সর্বনিম্ন এইটা, আর এটা সর্বোচ্চ, তাহলে তাদের গ্যাপ কত হলো 2 2 2 2 2, 5টা 2, মানে 2 গুণিত 5 মানে 10 হবে অ্যান্সার, ঠিক আছে, অপশন এ। একটা জিনিস দেখো, এটা করার সহজ উপায় কি, পরপর 6টা জোড় সংখ্যা নেওয়া হয়েছিল, তাহলে 6 থেকে 1 বাদ দিয়ে 2 দিয়ে গুণ করো, যদি পরপর 20টা নেওয়া হতো 20 থেকে 1 বাদ দিয়ে 2 গুণ করো, উত্তর, ঠিক আছে। যদি 28টা বলে তাহলে 28 থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে গুণ করো, বোঝা গেল। যদি 30টা বলে তাহলে 30 থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে গুণ করো, এইরকম হয়ে যাবে পার্থক্য, প্রথম এবং শেষ, সবচেয়ে বড় সবচেয়ে ছোটের মধ্যে পার্থক্য বার করার এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। নেক্সট অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলেছে, সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে কত বছরে আসল আর সুদ উভয়ই সমান হবে? মনে রাখবে একটা জিনিস আমি বলে রাখি, আসল আর সুদ যদি সমান হয় তাহলে জানবে আসল যদি 100% হয় সুদও 100%, হ্যাঁ কিনা, আসল আর সুদ সমান। বা যদি বলে সুদের মূল্যের দ্বিগুণ হলো, তার মানেও একই ঘটনা, আসল 100%, সুদের মূল্যের দ্বিগুণ হয়েছে মানে 200%, নিশ্চয়ই আমি 100% সুদ পেয়েছি, বোঝা গেল, সেক্ষেত্রে একই ঘটনা ঘটে, তাহলে আসল 100 হলে সুদও হচ্ছে 100। তো আমাকে বলেছে সময় আর বার্ষিক সুদের হার সমান, বার্ষিক সুদের হার যদি আর হয় সময়টাও আর,
বোঝা গেল? এখন এই দুটো গুণ করলে আমরা 100 পাবো, বোঝা গেল? তাহলে আর স্কোয়ার সমান কত হবে? 100। আর কত? 10। তাহলে আমাকে যদি রেট অফ ইন্টারেস্ট বলে 10% অ্যান্সার, সময় যদি বলে তাহলে 10 বছর অ্যান্সার, কারণ রেট অফ ইন্টারেস্ট আর টাইম দুটোই আমাকে সেল করেছে। এক, তোমরা এইভাবে না ভেবে এইটাও ভাবতে হবে, এটা ট্রিকি ওয়ে বললাম। আমরা যদি সরাসরি করতাম, ভাবো আমার 100% মূল বা 100 টাকা মূল, 100 টাকা সুদ আছে, ঠিক আছে? তাহলে আমরা তো জানি আই সমান পি টি আর বাই 100, আইটা 100 বসাও, পিটাও 100 বসাও, টি আর আর সমান, তাহলে টি আর আর দুটোকেই আমি আর লিখছি, ডিভাইড বাই 100। তাহলে দেখো তো এখানেও আমি আর স্কোয়ার সমান 100 পেলাম, তাহলে আর সমান 10%, রেট অফ ইন্টারেস্ট 10% মানেই তো সেটাই আবার সমান, ফলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন সি। আশা করি দুটো অ্যাঙ্গেল তোমাদের ক্লিয়ার হলো, কনসেপচুয়াল এবং ট্রিকি। পরের অঙ্কটা এসে বলছে এ বি এর দ্বিগুণ কর্মক্ষম। তার মানে এ যদি 1 ইউনিট করে, এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, অর্থাৎ বি যদি 1 ইউনিট করে তাহলে এ করে 2 ইউনিট, ঠিক আছে? এ বি দুজনে মিলে একটা কাজ 7 দিনে করে, তাহলে টোটাল ওয়ার্ক কি? এ আর বি দুজনে মিলে একটা কাজ 7 দিনে করে, ঠিক আছে? তাহলে এ কত? 2, বি কত? 1 ইউনিট করে 7 দিন ধরে, মানে দুজনে মিলে একসাথে 3 ইউনিট করে 7 দিনে, তার মানে টোটাল কাজ 21 ইউনিটের। সেই কাজটা বলছে এ একা কত দিনে করবে? এ এক এক দিনে করে কত? 2 ইউনিট, মোট কাজ কত? 21 ইউনিট, তাহলে সময় লাগবে 21/2, 2 10 20, 5, 10.5 দিন। অপশন ডি হয়ে যাচ্ছে প্রবলেমটা অ্যান্সার। আমি একটু স্পিডে বলছি কারণ যাতে তোমাদের ভিডিওগুলোর লেন্থ খুব বেশি না বড় হয়, তাহলে তোমাদের ডাউনলোড করতেও সুবিধা হবে বা ইত্যাদি। যদি কোনো অসুবিধা থাকে পরবর্তী সময় আরেকবার দেখে নেবে, এবং তারপরেও যদি কোনো অসুবিধা থাকে, ডাউট হলে সেটা আমার কাছে জেনে নিতে পারো। ওকে, নেক্সট অঙ্কটা দেখো, বলছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, ফাদার এবং সান। তো এদের বর্তমান বয়স কি বলছে? বর্তমান বয়স ছিল পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, পুত্র যদি 1 হয় পিতা হচ্ছে 3, ঠিক আছে? 12 বছর পর, আফটার 12 ইয়ার্স, বলছে পুত্রের বয়স দ্বিগুণ হয়ে যাবে। তার মানে কি? পুত্রের বয়সের দ্বিগুণ হবে বাবার বয়স, মানে বাবার পুত্র যদি 1 হয় তাহলে পিতা হয়ে যাবে 2। এই অঙ্কগুলো কিভাবে করতে হয় তোমাদেরকে দেখিয়েছি, এই দুটোর বিয়োগফল দেখো 2, তাহলে এই পুরো রেশিওটাকে 2 দিয়ে গুণ করো। একইভাবে 2 আর 1 ডিফারেন্স কত? 1, তাহলে এই পুরোটাকে 1 দিয়ে গুণ করো। 3:1, মানে ওই 1 দিয়ে গুণ করলে 3:1 হবে। 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে 4, 2 1 2, তাহলে 4:2। দেখো তো রেশিও গুলো চেঞ্জ কত হলো? 3 থেকে 4 এক রেশিও চেঞ্জ, 1 থেকে 2 এক রেশিও চেঞ্জ। তাহলে রেশিও গুলো চেঞ্জ, এক রেশিও কেন হলো? কারণ আমি 12 বছর এগিয়ে গেছি, তাহলে এক রেশিও কত? 5 বটে। এরপর আমাকে বলেছে পিতার বর্তমান বয়স। পিতার বর্তমান বয়স কিন্তু এইটা বর্তমানের ঘর ছিল, তাহলে পিতার বর্তমান বয়স কত? 3 রেশিও, যেখানে এক রেশিও 12, 3 রেশিও কত হবে? 3 × 12 মানে 36 বছর। ফলে আমাদের অপশন সি হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। দেখো এই অঙ্কগুলো যদি তোমরা কনসেপচুয়ালি করতে চাও, না হওয়ার কিছু নেই, অনেক সময় লাগে, আমাদের সময় বাঁচাতে হবে, এটা একটা বড় ফ্যাক্টর, ঠিক আছে? ফলে ট্রিক যত শিখে রাখতে পারবো ততই সুবিধাজনক। পরেরটা দেখো, বলছে দুটো সংখ্যার যোগফল হচ্ছে 58, তাদের বর্গের পার্থক্য 580। একটা সংখ্যা ধরো এ আর একটা বি, তাদের যোগফল হচ্ছে 58। সংখ্যা দুটোর বর্গের পার্থক্য, মানে একটা ধরো এ তার স্কোয়ার আর একটা ধরো বি তার স্কোয়ার, বর্গ, তাদের পার্থক্য কত? 580। তো বলছে সংখ্যা দুটোর পার্থক্য মানে এ মাইনাস বি বার করতে হবে, সরাসরি এখান থেকে আসবে। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আমরা কি জানি? এ যোগ বি ইন্টু এ মাইনাস বি, জানি কিনা? তো সেটাই এখানে বলে দিয়েছে 580। এখন আমরা এ প্লাস বি এর মানও জানি, কত? 58, বসিয়ে দাও। 58 ইন্টু এ মাইনাস বি কত হবে? 580। 58 দিয়ে কাটো, তাহলে 58 দিয়ে কাটলে বুঝতেই পারছো এদিকে 10 হবে, এদিকে হবে 10। তাহলে দেখো 58 দিয়ে কেটে আমরা কত পেলাম? এদিকে পেলাম আমরা 10। তাহলে এই যে 10 পেলাম সেটাই তো এ মাইনাস বি, আর এ মাইনাস বি মানেই তো সংখ্যা দুটোর পার্থক্য। আমাকে তো দুটো সংখ্যার পার্থক্য বলেছে, তাহলে একটা এ একটা বি হলে পার্থক্য এ মাইনাস বি এই হবে। তাহলে আমাদের কত অ্যান্সার হলো? অপশন এ হয়ে যাচ্ছে তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, এটা একটা ক্যালকুলেটিভ ম্যাথ, বলছে 0.5 প্লাস ভাগ 12.5 যোগ 0.25 ইন্টু 0.05 এর ভ্যালু আমাকে বের করতে দিয়েছে। তো আমরা কি করব? ভাগ মানে কি? 0.5টা উপরে রাখো, নিচে 12.5 নিয়ে চলে এসো। এই গুণটা যখন করবো ভালো করে দেখো, 25 5 125। এবার দেখো দশমিকের পর কটা ঘর আছে? এখানে একটা দুটো, এখানে একটা দুটো, মানে 4টা ঘর আছে। তার আমাকে 4 ঘর বানাতে হবে, 3 ঘর হয়েছে, আর 1 ঘর বানাও, দিয়ে দশমিকটা লাগিয়ে দাও। এখানে যখন করব দেখো তখন আমরা কি করব, খুব ভালো করে লক্ষ্য করো, উপরে আছে 0.5 আর নিচে 12.5। তাহলে এই দশমিকটা তুললে নিচে একটা 10 আনবো, আবার এই দশমিকটা তুললেও নিচে 10 আনবো। তাহলে 10 5 কেটে গেল, মানে আলটিমেটলি 5/125 এই রইল। তারপরে এটা 0.0125 যা আছে রইল। দেখো এইটা কেটে 5 দিয়ে 125কে যদি কাটি, 5 25 125 প্লাস 0.0125। এরপর 25 দিয়ে 1কে ভাগ করতে যাওয়া বোকামি, তাহলে কি করব আমরা?
নিচটাকে 100 বানাবো, যত নিচে শূন্য থাকে দশমিক টপাটপ লিখে দেওয়া যায়। তাহলে একে 100 বানাতে হলে কত দিয়ে গুণ করবো? 4 দিয়ে। উপরটাকেও 4 দিয়ে গুণ করে দাও, তারপর ক্যালকুলেশনটা সোজা হয়ে যাবে। 0 1 2 5, তাহলে এটা কত হচ্ছে? 4 1 4, 25 4 100 বটে। আর এটা কত হলো? 0.0125। বলো এটা দুটো শূন্য আছে, তাহলে দু ঘর আগে দশমিক হবে, এক ঘর তো 4 অলরেডি বটে, তাহলে আর একটা ঘর করে দু ঘর করো, দিয়ে দশমিক, তার সঙ্গে 0.0125 যোগ করো, তাহলে কত হলো? 0.04 একটা, 0.0125, তাহলে হলো 5250 দশমিক, তাহলে 0.0525, তার মানে অপশন এ হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্কটা এসো। বলছে কোন সুষম বহুভুজের প্রত্যেকটা বাহ্যিক কোণের মান 40 ডিগ্রি হলে বহুভুজের বাহু সংখ্যা। সহজ অঙ্ক, আমরা জানি বাহু সংখ্যা কি হয়? 360 ডিগ্রি বাই বাহ্যিক কোণ বা বহিঃ কোণ। এখানে বহিঃ কোণ 40 বলে দিয়েছে, তাহলে 360 কে 40 দিয়ে ভাগ করো, 4 9 36, ব্যাস বাহু সংখ্যা কটা? 9টা। অপশন সি হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে কোন সুষম বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি বহিঃ কোণগুলোর সমষ্টির দ্বিগুণ হলে বহুভুজের বাহু সংখ্যা। একটা কথা মাথায় রাখবে, অন্তঃকোণ যটা থাকে বহিঃ কোণও তটাই থাকে, তাহলে অন্তঃকোণগুলোর সমষ্টি বহিঃ কোণগুলোর দ্বিগুণ মানেই অন্তঃকোণটা বহিঃ কোণের দ্বিগুণ। বোঝা গেল আমি কি বললাম? অন্তঃকোণটা বহিঃ কোণের দ্বিগুণ। অন্তঃকোণ এক একটার ক্ষেত্রে একই ঘটনা ঘটবে, সবগুলো সমষ্টি, যেহেতু অন্তঃকোণ বহিঃ কোণের সংখ্যা সমান, তাই সব অন্তঃকোণগুলো যোগ করে সব বহিঃকোণগুলো যোগের যদি দ্বিগুণ হয়, তাহলে এক একটা অন্তঃকোণও এক একটা বহিঃকোণের দ্বিগুণ হবে, ব্যাস। তাহলে এক একটা বহিঃকোণ আমি ধরে নিচ্ছি x, তাহলে অন্তঃকোণ তার ডবল 2x। আমরা জানি অন্তঃকোণ আর বহিঃকোণ যোগ করলে 180 ডিগ্রি পাই, তাই না? তাহলে দেখো এখানে পাচ্ছি 3x সমান 180 ডিগ্রি, তাহলে x কত? 60 ডিগ্রি, 3 6 18, এক্সটাকে বহিঃকোণ, তাহলে আমরা বহিঃকোণ পেয়ে গেলাম। বহিঃকোণ কত? 60। আর আমরা জানি বাহু সংখ্যা ভাগ করতে হলে কি করতে হয়? 360 কে বহিঃকোণ দিয়ে ভাগ করে দিতে হয় 60 দিয়ে, 6 6 36, তাহলে কটি? 6টি। তাহলে অপশন সি হয়ে গেল তোমাদের প্রপার অ্যান্সার। নেক্সট অঙ্কটা এসো, দেখো পরের অঙ্কটা বলেছে একটা ত্রিভুজের তিনটে কোণের অনুপাত 1:2:3, বৃহত্তম কোণটা কত? 1:2:3, তাহলে একটা বাহু আমি 1 রেশিও ভাবলে, দ্বিতীয়টা 2 রেশিও, কোণ একটা 1 রেশিও, একটা 2 রেশিও, তাহলে একটা 3 রেশিও। আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 1 রেশিও 2 রেশিও আর 3 রেশিও যোগ করলে আমরা কত পাবো? 180 ডিগ্রি, ব্যাস। তাহলে দেখো এখানে হচ্ছে 3 2 5 আর 6, 6 রেশিও 180 ডিগ্রি, তাহলে বলো 1 রেশিও কত? 30 ডিগ্রি। এক রেশিওর মান যখনই পেয়ে গেলাম, দেখো এই তিনটের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 3 রেশিও, তাহলে 3 রেশিওর মান কত হবে? 3 ইন্টু এক রেশিও হচ্ছে 30 ডিগ্রি, মানে 90 ডিগ্রি, ফলে সবচেয়ে বড় কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি, অপশন সি অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, বলছে কোন সুষম বহুভুজের প্রত্যেকটা অন্তঃকোণ সুষম ষড়ভুজের প্রত্যেকটা অন্তঃকোণের 9/8 অংশ বাহু সংখ্যা। এই অঙ্কটা কিন্তু একটু ভাবতে হবে, কেন? এখানে দুটো আলাদা আলাদা সুষম বহুভুজ আছে, একটা সুষম বহুভুজ যার আমি বাহু সংখ্যা জানিই না, আর একটা সুষম বহুভুজ যেটা ষড়ভুজ, এটা আমি জানি। বোঝা গেল? তাহলে ষড়ভুজের অন্তঃকোণের 9/8, তো ষড়ভুজের অন্তঃকোণ কত আগে বার করবো। ষড়ভুজের বহিঃকোণ কত? 360/6, ঠিক কিনা? আমরা যেমন বহিঃকোণ দিয়ে 360 কে ভাগ করলে বাহু সংখ্যা পাই, তেমনি 360 কে বাহু দিয়ে ভাগ করলে নিশ্চয়ই বহিঃকোণ পাবো। বহিঃকোণ 60 ডিগ্রি, তাহলে অন্তঃকোণ কত হবে? 180 - 60, কারণ বহিঃকোণ আর এটা বহিঃকোণ, বহিঃকোণ আর অন্তঃকোণ যোগ করলে 180, তাহলে অন্তঃকোণ পেতে হলে কি করবে? 180 থেকে 60 বাদ দিয়ে 120 ডিগ্রি। এরপর আমাকে অন্য আর একটা যে বহুভুজ আছে তার অন্তঃকোণটা এই অন্তঃকোণের 9/8, বোঝা গেল? মানে এর অন্তঃকোণ কত? 120। আর একটা অন্য বহুভুজ তার বহিঃকোণ হচ্ছে 9, তার অন্তঃকোণ হচ্ছে 9/8, কাটো 9 15, 15 9 কত? 9 5 45, 5 হাতে 4 13, 135 ডিগ্রি। তাহলে দ্বিতীয় যে বহুভুজটা আমি বার করতে চলেছি তার অন্তঃকোণটা 135, তাহলে তার বহিঃকোণ কত? না 180 - 135, তার মানে 45 ডিগ্রি। তাহলে আমি যে বহুভুজের বাহু সংখ্যা বার করতে চলেছি তার বহিঃকোণ হচ্ছে 45, তাহলে তার বাহু সংখ্যা কত হবে? ব্যাস 360 কে 45 দিয়ে ভাগ করে দাও, 8 পাবো। তাহলে 8 হচ্ছে আমার বাহু সংখ্যা, মানে অপশন ডি হয়ে যাচ্ছে তোমাদের প্রপার।